আমার বাড়িতে একটি মিউজিক সিস্টেম খারাপ হওয়ায় পরিচিত এক ইলেকট্রনিক্স জিনিসপত্র সারায় এরকম মেকানিকের কাছে গিয়েছিলাম। গিয়ে দেখলাম তার যে কাজের ঘর তা প্রায় বোঝাই হয়ে রয়েছে ইন্ডাকশন কুকটপে। কারণ এলাকার বহু মানুষ তাদের বাড়ির খারাপ হয়ে থাকা ইন্ডাকশন কুকটপ সারাতে দিয়ে গেছেন। যারা এই কাজটা করেছেন তারা এটা আন্দাজ করেই করেছেন যে রান্নার গ্যাসের একটা ক্রাইসিস তৈরি হচ্ছে। রান্নার গ্যাসের ক্রাইসিসটা যে কী চেহারার তা ইতিমধ্যেই বোঝা গেছে যখন কমার্শিয়ালি যে সমস্ত রান্নার গ্যাসের সিলিন্ডার যায় সেই সরবরাহে মোটামুটি বন্ধ করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। ফলে ইতিমধ্যেই ভারতের বাণিজ্য রাজধানী মুম্বাইয়ের 20% হোটেল রেস্টুরেন্ট তাদের নাকি কাজকর্ম বন্ধ করে দিয়েছেন, তাদের ঝাঁপ ফেলে দিতে হয়েছে। এবং পরিস্থিতি আর দুদিনের মধ্যে 48 ঘন্টার মধ্যে যদি ইমপ্রুভ না করে তাহলে মুম্বাইতে অন্তত 50% হোটেল এবং রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যেই এই একই সুরে কথা বলতে শুরু করেছে দক্ষিণের বড় শহরগুলোর সমস্ত হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন, যেমন বেঙ্গালুরু, যেমন হায়দ্রাবাদ, চেন্নাই হোটেল অ্যাসোসিয়েশন প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছে এবং তারা জানিয়েছে 10ই মার্চের মধ্যে সরবরাহ স্বাভাবিক না হলে তাদের পরিষেবা বন্ধ করে দিতে হবে। যারা বাড়িতে রান্নার গ্যাস ব্যবহার করেন, প্রায় 33 কোটির বেশি এলপিজি সাবস্ক্রাইবার রয়েছে ভারতবর্ষে। এখন যে পরিস্থিতি, যারা ইতিমধ্যেই সিলিন্ডার বুক করেছেন তারা কবে সিলিন্ডার পাবেন তার কোনো গ্যারান্টি নেই। একবার বুক করার পর 25 দিনের আগে বুক করা যাবে না, এটা কেন্দ্রীয় নীতি হয়েছে, কিন্তু একবার বুক করার পর কত দিনের মধ্যে সিলিন্ডার মিলবে এর কোনো গ্যারান্টি কোনো তরফ থেকে নেই। ফলে এই মুহূর্তে যা পরিস্থিতি ভারতবর্ষে এবং তার প্রভাব পশ্চিমবঙ্গেও পড়তে শুরু করেছে স্বাভাবিকভাবেই। এই পরিষেবামূলক ক্ষেত্রগুলো যেখানে এলপিজি লাগে সেখানে পরিস্থিতি একেবারেই অস্বাভাবিক। বাড়িতে রান্না সেটাও এখন ক্রমশ অন্তত এলপিজি ব্যবহারের ক্ষেত্রে একটা প্রশ্নের মুখে পড়তে শুরু করেছে। ভারত সরকার বলেছে তারা প্রায়োরিটি দিচ্ছেন বিভিন্ন ক্ষেত্রকে, তার মধ্যে অবশ্যই ডোমেস্টিক এলপিজিকে সবথেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এসমা জারি হয়েছে, অর্থাৎ অত্যাবশ্যক পণ্য পরিষেবা আইন। এই আইন অনুযায়ী ইতিমধ্যেই ভারতবর্ষে যারা এলপিজি উৎপাদন করে সেই কোম্পানিগুলোকে বলা হয়েছে তাদের সর্বোচ্চ ক্ষমতায় গিয়ে উৎপাদন চালু রাখতে। এবং সেটা যদি চালু রাখাও হয়, আমি আপনাদের একটা ছোট্ট পরিসংখ্যান দিই। গত অর্থ বছরে অর্থাৎ 25-26 যে অর্থ বছর ভারতবর্ষের সব মিলিয়ে উৎপাদিত এলপিজি ছিল 12.8 মিলিয়ন টন, যা আমরা উৎপাদন করেছিলাম। আর গোটা ভারতবর্ষে ব্যবহার হয়েছিল 31.3 মিলিয়ন টন। অর্থাৎ যা গোটা দেশে লাগে এলপিজি তার অর্ধেকও আমরা তৈরি করি না, আমাদের দেশে উৎপাদিত হয় না। কোথায় 12 আর কোথায় 31। এই যে অতিরিক্তটা পুরোটাই আমদানি করতে হয় এবং তার 80% ওই হরমুজ প্রণালী দিয়ে আসে, যে প্রণালী দিয়ে এই মুহূর্তে কেউই আসছে না, কোনো কিছুই আসছে না, না পেট্রোলিয়াম না এলপিজি। ফলে এলপিজি সব থেকে তাড়াতাড়ি ক্রাইসিসটা তৈরি করলো আমাদের দেশে। এবং অন্যান্য দেশগুলো, আমাদের প্রতিবেশী দেশগুলো, সেখানে ইতিমধ্যে পেট্রোলিয়াম ক্রাইসিসও শুরু হয়ে গেছে। শুধু পেট্রোলিয়াম ক্রাইসিস নয়, এটাকে বলা হয় এনার্জি ক্রাইসিস। অর্থাৎ এই ধরনের যে পেট্রোলিয়াম বা পেট্রোলিয়াম জাত পণ্য তা থেকে অনেক জায়গাতেই অন্যান্য জিনিসপত্র তৈরি হয়, বিদ্যুৎ তৈরি হয়। ফলে সব মিলিয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতির ছবি ইতিমধ্যেই দেখা যাচ্ছে বাংলাদেশে, মায়ানমারে, পাকিস্তানে। আমি আপনাদের একটু পাকিস্তানের ছবি বলার চেষ্টা করি। সেখানে পাঞ্জাব প্রদেশে সমস্ত স্কুল কলেজ 31শে মার্চ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে এবং খুব সম্ভবত আগামী 2 দিনের মধ্যে গোটা পাকিস্তানে সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি পুরোপুরি বন্ধ এবং এডুকেশন, বিশেষ করে ইউনিভার্সিটি এডুকেশন অনলাইনে করবার জন্য নির্দেশ মোটামুটি পৌঁছে গেছে সমস্ত রাজ্যে, পাকিস্তানের সব প্রভিন্সে। কেন্দ্রীয় সরকারি অফিস পাকিস্তানে সপ্তাহের মধ্যে 4 দিন খোলা রাখার পারমিশন দেওয়া হয়েছে এবং এই 4 দিনও 100% কর্মী আসবে না, 50% কর্মী অফিসে আসবে, বাকিরা বাড়ি থেকে কাজ করবে। এই নির্দেশ দেওয়া হয়েছে কারণ অফিস খোলা মানেই সেখানে এসি চলবে, অফিস খোলা মানেই সেখানে লাইট জ্বলবে, ফাইন চলবে, অর্থাৎ এনার্জি খরচ হবে। এনার্জি খরচ কমানোর জন্য এই পদক্ষেপ পাকিস্তান ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে। পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রীদের বেতন আগামী 2 মাস দেওয়া হবে না। পাকিস্তান সরকার জানিয়ে দিয়েছে আগামী 2 মাস তাদের কোন রকম বেতন দেওয়া হবে না। বেসরকারি অফিসগুলোকে বলা হয়েছে ওয়ার্ক ফ্রম হোম চালু করে দিতে।
এবং পাকিস্তানে ইতিমধ্যেই পেট্রোল এবং ডিজেল পাকিস্তানি টাকাতেই প্রায় 350 টাকা পেরিয়ে গেছে লিটার প্রতি। এবং এখানেও শেষ নয়, পেট্রোল এবং ডিজেল নেই। বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে গাড়ি, কিন্তু সেখানে পেট্রোল বা ডিজেল নেই। প্রায় একই ছবি বাংলাদেশে। ইতিমধ্যে পেট্রোল ডিজেলের দাম তো সেখানে কিছুটা বেড়েইছে, কিন্তু অতিরিক্ত দাম দিয়েও পেট্রোল বা ডিজেল পাওয়া যাচ্ছে না। গতকাল থেকে বাংলাদেশ সরকার রেশনিং চালু করেছে পেট্রোল ডিজেলে। অর্থাৎ আপনি মোটর বাইক নিয়ে যদি পেট্রোল পাম্পে যান, 2 লিটারের বেশি তেল আপনাকে দেওয়া হবে না। গাড়ি নিয়ে যারা আসবেন তারা সর্বোচ্চ 10 লিটার পর্যন্ত তেল নিতে পারবেন, এবং সেটা শেষ হলে তারপরেই তারা আবার তেল ভরতে পারবেন। ইতিমধ্যেই এই রেশনিং চালু হয়েছে বাংলাদেশে, কিন্তু তারপরেও বাংলাদেশে আপনি একটু ইন্টারনেটে সার্চ করলেই দেখতে পাবেন এই ধরনের ছবি বাংলাদেশের সংবাদ মাধ্যমে ভরে গেছে। বিভিন্ন পেট্রোল পাম্পে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে গাড়ি, পেট্রোল নেই। এবং মায়ানমার, সেখানে ইতিমধ্যেই জোর বিজোর চালু হয়েছে। গাড়ির যে নাম্বার প্লেট, তাতে যাদের জোর সংখ্যার নাম্বার তারা একদিন বের করবেন গাড়ি, যাদের বিজোড় সংখ্যার গাড়ি তারা একদিন বের করবেন। অর্থাৎ নানা রকমভাবে তারাও কিন্তু পেট্রোল ডিজেলের কনজামশন কমানোর চেষ্টা করছেন, যাতে কম পেট্রোল ডিজেল লাগে। এবং মায়ানমারে বহু পাম্প, অর্ধেকের কাছাকাছি পেট্রোল পাম্প ইতিমধ্যেই পেট্রোল এবং ডিজেল না থাকার কারণে বন্ধ হয়ে গেছে। তুলনামূলক আমি বললাম যে আমাদের এখানে এখনও পর্যন্ত পেট্রোলিয়ামের পরিস্থিতি অতটা খারাপ হয়নি। পেট্রোলিয়ামের ক্ষেত্রে একটা সামান্য আশার আলো হচ্ছে রাশিয়া, এবং ইতিমধ্যেই রাশিয়া থেকে কিছু তেল নাকি ভারতবর্ষে এসে পৌঁছবার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। রাশিয়া কিন্তু পেট্রোলিয়াম সরবরাহ করতে পারে ভারতকে, যদিও এখন এটা নিশ্চিত নয় যে ভারতের যে মোট চাহিদা তাতে শুধুমাত্র রাশিয়া থেকে তেল আনলে সেটা আদৌ কতটা মেটানো যাবে। আর আরেকটা বড় বিষয় হচ্ছে, রাশিয়া থেকে পেট্রোলিয়াম তো আসতে পারে, অপরিশোধিত পেট্রোলিয়াম, কিন্তু এলপিজি রাশিয়া থেকে সম্ভবত আসার কোনো সম্ভাবনা নেই। এলপিজি মিডল ইস্ট থেকেই আসার কথা, এবং হরমুজ প্রণালী যদি স্বাভাবিক না হয় তাহলে এলপিজি সরবরাহ হবে না আমাদের এখানে। আমাদের যে ডোমেস্টিক প্রোডাকশন তা দিয়ে অর্ধেক চাহিদাও পূরণ করা সম্ভব নয়। ফলে এলপিজি একটা ভয়াবহ পরিস্থিতির দিকে এগোচ্ছে, যদি আগামী 2-3 দিনের মধ্যে যুদ্ধ পরিস্থিতির উন্নতি না হয়, অর্থাৎ একটা ফয়সালা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আর কয়েক ঘন্টা তার মধ্যে যুদ্ধ থেমে যাবে, ইরানের শিরদাঁড়া আমরা গুড়িয়ে দিয়েছি ইত্যাদি। কিন্তু পরিস্থিতি কি সত্যি তাই? অ্যাকচুয়াল পরিস্থিতি কিন্তু সেটা বলছে না। মুশকিলটা হচ্ছে, যেটায় সবথেকে বড় আশঙ্কা তৈরি হচ্ছে এবার, এই ইরান ইসরায়েল যুদ্ধ, ইরান আমেরিকা যুদ্ধ কি পারমাণবিক যুদ্ধের দিকে এগোবে? এই প্রশ্নটা ক্রমশ স্পষ্ট হচ্ছে, কারণ ইসরায়েল এবং আমেরিকার যৌথ বাহিনী ক্রমশ বুঝতে পারছে ইরান কিন্তু খুব কঠিন ঠাঁই। ইসরায়েল সব থেকে খারাপ অবস্থার মধ্যে আছে, কারণ ইসরায়েল হচ্ছে ইরানের ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জের ভেতরে আছে। আমেরিকার মাটিতে তা ইরান মিসাইল ছুটতে পারছে না, কিন্তু ইসরায়েলকে ছুটছে। আর ইসরায়েলের একটা ধারণা ছিল, তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে আয়রন ডোম, সেই আয়রন ডোম তাদের ওপরে ইরানের কোনো মিসাইল পড়তে দেবে না, আগেই আটকে দেবে। কিন্তু মুশকিলটা হচ্ছে, ইরান তার সমস্ত বিড়াল ব্যাগ থেকে প্রথমেই বার করেনি। ইনফ্যাক্ট 12 দিনের মাথায় ইরানি মিসাইল যেগুলো গিয়ে ইসরায়েলে আঘাত হানছে, ইসরায়েলের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট, কারণ এগুলো আয়রন ডোমে আটকানো যাচ্ছে না। ইনফ্যাক্ট প্রথম দিকে ইরানের থেকে যে মিসাইলগুলো ইসরায়েলে এসেছিল তার 10% হয়তো আয়রন ডোম ক্রস করে ইসরায়েলে গিয়ে আঘাত করেছে, বাকি 90% বা 92% আয়রন ডোম আটকে দিয়েছে। কিন্তু ইদানিং এই 12তম দিন 13তম দিনে গিয়ে দেখা যাচ্ছে যে মিসাইলগুলো ইরান থেকে আসছে তার 34% আয়রন ডোমকে টপকে ইসরায়েলকে আঘাত করছে। এবং সবথেকে বড় কথা, এখন যে মিসাইলগুলো ইরান ছুড়ছে সেগুলো অনেক বেশি আধুনিক, এগুলোর গতি অনেক বেশি, এগুলোকে নানাভাবে ম্যানিপুলেশন করা যায় তার গতিপথ, যা আয়রন ডোম ঠেকাতে পারছে না। একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে প্রথম দিকে ইরান তার স্টকে থাকা পুরনো মিসাইলগুলোই ব্যবহার করেছে, কিন্তু আস্তে আস্তে সে তার ঝোলা থেকে অন্য কিছু বার করছে, যেগুলোর ব্যাপারে ইসরায়েলের কাছে প্রয়োজনীয় ডিফেন্স সিস্টেম নেই। ইনফ্যাক্ট আপনারা জানেন, গত শনিবার রাতে ভয়াবহতম হামলা ইরানের ওপরে
ইসরায়েল এবং আমেরিকার যৌথ বাহিনী করেছে, এবং সেগুলো করেছে মূলত ইরানের যে অয়েল রিজার্ভগুলো আছে, যেখানে জ্বালানি তেল মজুত করে রাখা ছিল, সেই রিজার্ভগুলোর ওপরে। এর ইম্প্যাক্ট এত ভয়াবহ হয়েছে, এত মারাত্মক আগুন জ্বলেছে এবং কালো ধোঁয়া তৈরি হয়েছে যে ইতিমধ্যে ইসরায়েলের এবং আমেরিকার এই আক্রমণের ফলে ইরানের ওপরে অ্যাসিড বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, কোথাও কোথাও নাকি হচ্ছেও। ইরান অথরিটি সমস্ত নাগরিক যারা তেহরান এবং তার পাশে যে কারাজ বলে যে জায়গাটা, যেখানে এই অয়েল রিজার্ভগুলো ছিল, সেখানকার লোকেদের বলেছে তাদের ইমিডিয়েটলি ব্যবস্থা নিতে হবে, তাদের যে সমস্ত ওয়াটার পিউরিফায়ার রয়েছে বাড়িতে, তাদের সিস্টেমগুলোকে চেঞ্জ করতে হবে, এবং বাইরে যদি অ্যাসিড রেন হওয়ার সম্ভাবনা তৈরি হয় তাহলে বাড়ির ভেতরে থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি বেশ কিছু তারা নিয়মকানুন ইত্যাদি জারি করেছে। তার কারণ অ্যাসিড রেন হওয়ার একটা বড় সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু এর প্রত্যুত্তরে ইরান কী করেছে? ইরান হাইফা বেতে অ্যাটাক করেছে। ইসরায়েলের যা টোটাল পেট্রোলিয়াম কনজামশন, তার অর্ধেকের বেশি ওই হাইফা বেতে হয়। সেখানে ইরানের মিসাইল এসে আঘাত করেছে। আয়রন ডোম তাকে ঠেকাতে পারেনি। মুশকিলটা হচ্ছে যে ইসরায়েল যদি দেখে, নেতানিয়াহু যদি দেখেন যে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, ইতিমধ্যেই অনেক জায়গা থেকে এরকম খবর আসছে নেতানিয়াহুর জনপ্রিয়তা কমেছে, এই মুহূর্তে ভোট হলে তিনি হয়তো জিতবেন না। সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। তারা নিজেদের নিরাপদ ভাবছিল, তারা ভেবেছিল সরকারের কাছে যে আয়রন ডোম আছে তাতে ইরানের কোনো মিসাইল তাদের আঘাত করবে না, কিন্তু এখন তাদের মধ্যে আশঙ্কা তৈরি হচ্ছে যে তারা মোটেও নিরাপদ নয়, তাদের উপরে যে কোনো সময় ইরানি মিসাইল আঘাত করতে পারে। এই চাপ নেতানিয়াহুর ওপর তৈরি হচ্ছে। নেতানিয়াহুর হাতে অ্যাটম বোম আছে, নিউক্লিয়ার বোম আছে, এবং লাস্ট এস্টিমেশন যেটা আন্তর্জাতিক দুনিয়ার, তাতে ইসরায়েলের কাছে অন্তত 118খানা নিউক্লিয়ার বম বা নিউক্লিয়ার ওয়ারহেড আছে। যদি আলটিমেটলি দেওয়ালে পিঠ থেকে যায় ইসরায়েলের, নেতানিয়াহুর মতো নেতা কি ভাবতে পারেন নিউক্লিয়ার বোম ব্যবহার করার কথা? সেক্ষেত্রে তিনি কি ডোনাল্ড ট্রাম্পের কথা শুনবেন, নাকি না শুনে শুধু নিজেকে বাঁচানোর জন্য নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার করার কথা ভাববেন? আমি জানি এগুলো সবই এই মুহূর্তে সম্ভাবনার কথা, কিন্তু ইসরায়েল ব্যাকফুটে থাকলে এবং ইসরায়েলের হাতে যেহেতু নিউক্লিয়ার ওয়ারহেড আছে, একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়। আর যদি কোনোভাবে এখানে নিউক্লিয়ার ওয়ারহেড ইউজ হয়, তাহলে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে। যে রাশিয়া এবং চীন এখনও পর্যন্ত চুপ করে বাইরে থেকে দেখছে, তাদের হয়তো ভূমিকা আছে কিন্তু প্রকাশ্যে নয়, কেউই প্রকাশ্যে কিছু করছে না। যদিও আমেরিকার অভিযোগ রাশিয়া তথ্য দিয়ে সাহায্য করছে ইরানকে, চীন মেটেরিয়াল পাঠাচ্ছে ইরানের কাছে, কিন্তু এখনও পর্যন্ত রাশিয়া বা চায়না কেউ প্রকাশ্যে এর সঙ্গে যুক্ত নয়। নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার হলে পরিস্থিতি অন্যরকম হয়ে যেতে পারে। ইতিমধ্যেই সেই কথা রাশিয়া এবং চীনের মুখে শোনাও গেছে। ফলে পরিস্থিতি কত খারাপ হয়েছে তার থেকেও বড় চিন্তার বিষয় পরিস্থিতি আরও কত খারাপ হতে পারে।